আসসালামু আলাইকুম। তো বাম পাশের এই সূত্রগুলো কখন ইউজ করব, তারপর ডান পাশের এই সূত্রগুলো কখন ইউজ করব। ডান পাশের সূত্রগুলো আপনাদের কাছে বেশি পরিচিত, কারণ ক্লাস 10-এ বা 9-10-এ আপনারা এই সূত্রগুলো পড়েছেন। বলে দেই, এই সূত্রগুলো তখনই খাটে যখন এ কনস্ট্যান্ট, অর্থাৎ মানে এবং দিকে ত্বরণ যদি চেঞ্জ না হয়, তাহলেই কিন্তু ডান পাশের এই সূত্রগুলো খাটে। কিন্তু বাম পাশের এই সূত্রগুলো, এই প্রথম সূত্রটা ত্বরণ কনস্ট্যান্ট হলেও খাটে, ত্বরণ যদি প্রতি মুহূর্তে চেঞ্জ হয় ভেরিয়েবল, তাহলেও কিন্তু সূত্রটি খাটে। তারপর আপনারা পড়েছেন S ইজ ইকুয়াল টু VT। এটা হচ্ছে সমবেগের সূত্র, অর্থাৎ যখন v কনস্ট্যান্ট থাকে তখনই কিন্তু এই সূত্রটা খাটে। বাট বাম পাশে এই সূত্রটা দেখছেন, এটা বেগ যদি কনস্ট্যান্টও হয় তাও খাটে, বেগ যদি ভেরিয়েবল হয় অর্থাৎ প্রতি মুহূর্তে চেঞ্জ হয় তাও কিন্তু আমরা সরণ বা অবস্থান ভেক্টরের পরিবর্তন সমান সমান এটা বলতে পারি। তো আই হোপ ক্লিয়ার হয়েছে কি জন্য কোথায় আমরা বাম পাশের সূত্রগুলো ইউজ করব, কোথায় ডান পাশের সূত্রগুলো ইউজ করব। তো একটা জিনিস খেয়াল করে দেখি তো, যে ত্বরণ যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারবো, আবার ত্বরণ কনস্ট্যান্ট হলে ডান পাশের সূত্রটা আমরা ইউজ করতে পারবো। তাহলে কি বাম পাশের যে মোস্ট এফিসিয়েন্ট যে সূত্রটা, এখান থেকে কি আমরা ডান পাশের সূত্রগুলো মেক করতে পারবো না? তো সেটাই আজকে আমরা দেখব। আমরা প্রথমে এই প্রথম সূত্র থেকে ডান পাশের প্রথম সূত্রটা বানিয়ে দেখব। তো চলুন শুরু করি। তো আমরা জানি যে ত্বরণ কনস্ট্যান্ট হলেও এই সূত্র খাটবে, ভেরিয়েবল হলেও এই সূত্রটা খাটবে। কিন্তু যদি ত্বরণ কনস্ট্যান্ট হয়, ইফ এ কনস্ট্যান্ট, তাহলে দেখি কিভাবে আমরা ওই v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি নিয়ে আসবো। সো v মাইনাস ইউ। কয়েকটা কথা বলে দেই, ত্বরণ যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইন্টিগ্রেশনের রুলস অনুসারে আমরা কনস্ট্যান্টকে বাহিরে বের করে দিতে পারবো। ইন্টিগ্রেশনের রুলস অনুসারে কনস্ট্যান্টটাকে বাহিরে বের করে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। এখন খেয়াল করে দেখুন ডিটি কি। ডিটি হচ্ছে খুবই ক্ষুদ্র সময়, তাই না? এখন ইন্টিগ্রেশন কথাটার মানে কি? ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে যোগজীকরণ, অর্থাৎ যোগ করা। এখন আমি যদি ক্ষুদ্র ক্ষুদ্র সময়কে যোগ করে দেই তাহলে কি আমি বৃহৎ সময় পাবো, তাই না? অর্থাৎ আমি চাইলে এই ক্ষুদ্র ক্ষুদ্র সময়কে যোগ করে বৃহৎ একটা টাইম পিরিয়ড টি দেখতে পারি। তারপর দেখুন, জাস্ট মাইনাস ইউটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ইউ প্লাস এটি, আমরা এই দেখুন আমাদের পরিচিত সূত্রটা পেয়ে গেছি। তারপর এই সূত্রটা আমরা জানি, তারপর এই সূত্রটা ইউজ করে দেখি আমরা কিভাবে এই সূত্রটা বের করতে পারি। তো চলুন শুরু করি। আচ্ছা, তো আমরা বলেছিলাম বেগ কনস্ট্যান্ট হলেও এই সূত্রটা খাটবে, ভেরিয়েবল হলেও এই সূত্রটা খাটবে। এখন ধরে নিলাম যে আগের মতোই এ হচ্ছে কনস্ট্যান্ট। এ কনস্ট্যান্ট হলেই তো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার খাটে। অর্থাৎ এ কনস্ট্যান্ট হলে আমরা কিছুক্ষণ আগে এই সূত্রটা প্রমাণ করেছিলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন দেখি যে এস সমান সমান এই যে বেগের মানটা যদি আমরা বসিয়ে দেই, অর্থাৎ বেগের মান কত, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি আমরা বসিয়ে দিলাম। তারপর এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন এই ইন্টিগ্রেশন সাইনটা আমরা এই দুইজনের মধ্যে বন্টন করে দেই, অর্থাৎ 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন করব প্রথমে ইউকে, তারপর এটিকে আমরা ইন্টিগ্রেশন করব। এখন খেয়াল করে দেখি আদিবেগ ইউটা তো কনস্ট্যান্ট, তাই না? আর আমরা জানি ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে কনস্ট্যান্টকে আমরা চাইলে বাইরে বের করে দিতে পারি। এবং আবার খেয়াল করে দেখুন এই এটা কিন্তু কনস্ট্যান্ট, তো ইন্টিগ্রেশনের সূত্র অনুসারে আমি কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে এই অংশটুকুকে ইন্টিগ্রেশন করা। এখন খেয়াল করে দেখুন আবারও আগের মতোই এই ডিটি হচ্ছে ক্ষুদ্র সময়, আমি যদি যোগ করে দেই তাহলে আমি পাবো হচ্ছে বৃহৎ সময়। এই দেখুন ইন্টিগ্রেশন হয়ে গেল। এখন আমরা যদি এই অংশটুকুকে ইন্টিগ্রেশন করতে চাই, আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে যে 0 থেকে টি পর্যন্ত আমি যদি টি টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করতে চাই তাহলে উপরে পাওয়ার 1 বৃদ্ধি পাবে এবং উপরের এই পাওয়ারটা নিচেও লিখতে হবে, অর্থাৎ উপরে পাওয়ার 1 বৃদ্ধি পেয়ে 2 হয়ে যাবে এবং উপরে যা লিখেছি ওটা নিচে লিখতে হবে। তারপর আপনারা জানেন যে এভাবে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়, তাই না? নিচে লিখতে হয় লোয়ার লিমিট, উপরে আপার লিমিট। ঠিক একইভাবে নিচে লিখলাম লোয়ার লিমিট, উপরে আপার লিমিট। এখন এই থার্ড ব্র্যাকেটটা কিভাবে ভাঙাবো সেটা খুবই সহজ। খেয়াল করে দেখুন যে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে
এই আপার লিমিটের মান বসিয়ে দিব, তাহলে t²/2 এই হচ্ছে আমাদের সূত্রে মাইনাস লোয়ার লিমিটের মান যদি আমরা টিতে বসাই তাহলে দেখুন এটা হয়। এখন যদি এই ইকুয়েশনটা আমরা সিম্পলিফাই করি তাহলেই কিন্তু খেয়াল করে দেখুন s = ut প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। অর্থাৎ আমরা চাইলে কিন্তু এই সূত্র থেকেও এই সূত্রটা প্রমাণ করতে পারি। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা ডান পাশের সূত্রগুলো কিন্তু সব সময় ইউজ করতে পারি না, বাট বাম পাশের সূত্র কিন্তু আমরা চাইলে ত্বরণ কনস্ট্যান্ট হলেও ইউজ করতে পারি, ভেরিয়েবল হলেও ইউজ করতে পারি। ও আরেকটি কথা, s = vt, তাই না? এই সূত্রটা কখন আমরা ইউজ করি? যখন বেগ কনস্ট্যান্ট হয়। তো এই সূত্রটা ইউজ করে কি আমরা এটা মেক করতে পারি না? চলুন এটাও আমরা খেয়াল করে দেখি বানাতে পারি কিনা। তো সূত্রটা ছিল s = ইন্টিগ্রেশন অফ v dt। খেয়াল করে দেখুন আগে কিন্তু বেগ কনস্ট্যান্ট আমরা নেইনি। এখন যদি বেগ কনস্ট্যান্ট হয়, বেগ যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা চাইলে এই বেগটাকে বাহিরে বের করে দিতে পারি, আবারও আগের মতোই ইন্টিগ্রেশনের সূত্রানুসারে। আবারও দেখুন আগের মতোই ডিটি হচ্ছে ক্ষুদ্র সময়, আমি যদি ইন্টিগ্রেশন বা যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে বৃহৎ সময়। এই যে খেয়াল করে দেখুন s = vt পেয়ে গেছি যখন বেগ হচ্ছে কনস্ট্যান্ট।